ইতিহাস শুধু তারিখ আর যুদ্ধের তালিকা নয়, ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকে মানুষের ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, বীরত্ব আর নীরব ত্যাগের গল্প। আজ তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি পরিবেশন করছি কথা সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য ঐতিহাসিক ছোট গল্প, অষ্টম স্বর্গ। চলো সময়ের পর্দা সরিয়ে একবার ফিরে যাই অতীতের সেই রুদ্ধশ্বাস অধ্যায়। সেদিন সন্ধ্যার আকাশে দ্রুত সঞ্চারমান মেঘের দল শিপ্রার বর্ষার স্ফীত বক্ষে ধূমল ছায়া ফেলিয়া চলিয়াছিল। বৃষ্টি পড়িতেছে না বটে, কিন্তু পশ্চিম হইতে খড় আর্দ্র বায়ু বইতেছে। শীঘ্রই বৃষ্টি নামিবে। ছিন্ন ধাবমান মেঘের আড়ালে পঞ্চমীর চন্দ্রকলা মাঝে মাঝে দেখা যাইতেছে, যেন মহাকালের করচ্যুত বিষাণ খসিয়া পড়িতেছে। এখনই দিগন্তরালে অদৃশ্য হইবে। শিপ্রার পূর্বতটে উজ্জয়িনীর পাষাণ নির্মিত বিস্তৃত ঘাট, ঘাটের অসংখ্য সোপান বহু ঊর্ধ্ব হইতে ধাপে ধাপে নামিয়া শিপ্রার গর্ভে প্রবেশ করিয়াছে। ক্ষিপ্র জলধারা এই পাষাণ প্রতিবন্ধকে আছাড়াইয়া পড়িয়া আবর্ত সৃষ্টি করিয়া বহিয়া যাইতেছে। কিন্তু শূন্য ঘাটে আজ শিপ্রার আক্ষেপোক্তি শনিবার কেহ নাই। ঘাট নির্জন। অন্যদিন এই সময় বহু স্নানার্থিনীদের ভিড় লাগিয়া থাকে। তাহাদের কলহাস্য ও কঙ্কন কিঙ্কিনী মুখরভাবে শিপ্রাকে উপহাস করিতে থাকে। তাহাদের ঘটোচ্ছ্বলিত জল মসৃণ সোপানকে পিচ্ছিল করিয়া তোলে। আজ কিন্তু ভিড় নাই। মাঝে মাঝে দু একটি তরুণী বধূ আকাশের দিকে সশঙ্ক দৃষ্টি হানিয়া ঘট ভরিয়া দ্রুত পদে প্রস্থান করিতেছে। কচ্ছিৎ এক ঝাঁক কিশোরী বয়স্যা মঞ্জির বাজাইয়া গাগরি ভরিতে আসিতেছে। তাহারাও অল্পকাল জলক্রীড়া করিয়া পূর্ণ ঘট কক্ষে চঞ্চল চরণে সোপান আরোহণ করিয়া প্রস্থান করিতেছে। নির্জন ঘাটে সন্ধ্যার ছায়া আরো ঘনীভূত হইতেছে। ঘাট নির্জন বটে, কিন্তু সম্পূর্ণ জনশূন্য নহে। একটি পুরুষ নিম্নতর সোপানের এক প্রান্তে চিন্তামগ্নভাবে নীরবে বসিয়া আছে। পুরুষের বয়স বোধ হয় ৩৫ কিংবা ৩৬ বৎসর হইবে। যৌবনের মধ্যাহ্ন। দেহের বর্ণ তপ্ত কাঞ্চনের ন্যায়, মস্তক মুণ্ডিত, স্কন্ধে উপবীত, ললাটে শ্বেতচন্দনের ত্রিপুণ্ড্রক। মেঘাচ্ছন্ন প্রাবৃত সন্ধ্যার স্বল্পালোকেও তাহার খড়গের ন্যায় তীক্ষ্ণ নাসা ও আয়ত উজ্জ্বল চক্ষু স্পষ্ট দেখা যাইতেছে। তিনি কখনো আকাশের দিকে দৃষ্টিপাত করিতেছেন, কখনো উদ্বেল যৌবনা নদীর তরঙ্গ ভঙ্গ নিরীক্ষণ করিতেছেন, কখনো ক্রীড়া চপলা তরুণীদের রহস্যাল্লাপ শ্রবণ করিয়া মৃদু মৃদু হাসিতেছেন। কিন্তু তাহার মুখ চিন্তাক্রান্ত। গত ২ দিন হইতে একটি দুরূহ সমস্যা কিছুতেই তিনি ভঞ্জন করিতে পারিতেছেন না। অলঙ্কার শাস্ত্র ঘাঁটিয়া শেষ করিয়া ফেলিয়াছে, কিন্তু তাহার প্রশ্নের উত্তর কোথাও পাওয়া যায় নাই। এদিকে মহারাজ, অবন্তিপতি ও সভাস্থ রসিক মণ্ডলী সাগ্রহে প্রতীক্ষা করিয়া আছে। ঘরে গৃহিণী তাহার ঔদাস্য ও অন্যমনস্কতায় সন্দিগ্ধ হইয়া উঠিতেছে। নানা দুশ্চিন্তায় দুর্ভাবনায় এই মধুর আষাঢ় মাসেও রাত্রিতে নিদ্রা নাই। কয়েকটি যুবতী এই সময় মঞ্জির ঝঙ্কারে অমৃত বৃষ্টি করিয়া সোপান শীর্ষে হইতে জলের ধারে নামিয়া আসিল। পুরুষকে কেহ লক্ষ্য করিল না। উত্তরীয় কলস নামাইয়া রাখিয়া জলে অবতরণ করিল। কৌতুক সরস আলাপ করিতে করিতে পরস্পরের দেহে জল ছিটাইতে লাগিল।
পুরুষ একবার স্বচকিতে তাহাদের প্রতি কটাক্ষপাত করিয়া নত মুখে তাহাদের আলাপের ছিন্নাংশ শুনিতে লাগিলেন। কাল তোর বর দেশে ফিরিয়াছে না? তাই? সমুচ্চ কলহাস্যে বাকি কথাগুলি চাপা পড়িয়া গেল। কি ভাই, কি হইয়াছে ভাই? তুই আয় বুড়ো মেয়ে, আমাদের সঙ্গে মিশবি কেন লা? তোকে কিছু বলিব না। আহা, বল বল। ওর তো এই মাসেই বর আসিবে, ও এখন আমাদের দলে। মধু, মোম, কুমকুম আর ইঙ্গুদি তৈল মিশাইয়া ঠোঁটে লাগাস, আর কোনো ভয় থাকিবে না। সেই সঙ্গে একটু কেয়ার রেনুও দিতে পারিস, কিন্তু খুব সামান্য। হলো, দেখ দেখ কপতিকার কি দশা হইয়াছে। পুরুষ আর নয়নে দেখিলেন কপতিকা তাড়াতাড়ি আবক্ষ জলে ডুবাইয়া বসিল। লোলার কি দুঃখ ভাই, তাহার স্বামী আজিও ফিরিল না। কে জানে, হয়তো জবদ্বীপ কত দূর ভাই, এই সিংহল পার হইয়া যাইতে হয়, 6 মাসের পথ। লোলার জন্য বড় দুঃখ হয়, ও আমাদের সঙ্গে আসেও না। এই দেখ, মেঘগুলো আজ পূর্বমুখী ছুটি আছে। হ্যাঁ, এই মেঘ অলকায় যাইবে না। পুরুষ কর্ণ উদ্যত করিয়া শুনিবার চেষ্টা করিলেন, কিন্তু আর অধিক শুনিতে পাইলেন না। যুবতীরা গাত্র মার্জনা সমাপন করিয়া তীরে উঠিল। এই যুবতী যুথের মধ্যে একটিকে পুরুষ চিনিতেন। তাহারা বস্ত্র পরিবর্তন সমাপ্ত করিলে তিনি ডাকিলেন, ময়ূরিকা, তোমরা একবার এদিকে শুনিয়া যাও। চমকিত হইয়া সকলে মুখ ফিরাইল, বোধ করি একটু লজ্জাও হইল। তাই উত্তরীয় দ্বারা তাড়াতাড়ি অঙ্গ আবৃত করিয়া ফেলিল। ময়ূরিকা নিম্ন কণ্ঠে পুরুষের নাম উচ্চারণ করিল। নিমেষের মধ্যে চোখে চোখে একটা উত্তেজিত ইঙ্গিত খেলিয়া গেল। তারপর সকলে সংযতভাবে পুরুষের সমীপর্বতী হইয়া দাঁড়াইল। ময়ূরিকা যুক্ত করে প্রণাম করিয়া বলিল, ভট্ট, আমাদের প্রণাম গ্রহণ করুন। ভট্ট স্মিত মুখে আশীর্বাদ করিলেন। আয়ুষ্মতী হও। তোমরা এতক্ষণ কি কথা কহিতেছিলে? সকলে পরস্পরের মুখাবলোকন করিতে লাগিল। যে সকল কথা হইতেছিল তাহা পুরুষকে, বিশেষত ভট্টকে কি করিয়া বলা যাইতে পারে? মঞ্চরিকা ইহাদের মধ্যে ঈষৎ প্রগলভা সেই উত্তর দিল। কৌতুক চঞ্চল দৃষ্টিতে চাহিয়া বলিল, ভট্ট, আজ আকাশের মেঘদল পূর্ব দিকে চলিয়াছে, উত্তরের অকালপুরীতে পৌঁছিতে পারিবে না, তাই আমরা আক্ষেপ করিতেছিলাম। ভট্ট জিজ্ঞাসা করিলেন, সেজন্য আক্ষেপ কেন? মঞ্জরিকা বলিল, যক্ষপত্নী বিরহ বেদনায় কালযাপন করিতেছে, যক্ষের সংবাদ পাইবেন না, এই জন্যই আক্ষেপ। এতক্ষণে যেন বুঝিতে পারিয়াছেন, এমনই ভাবে ভট্ট বলিলেন, বুঝিয়াছি, তোমরা মেঘদূত কাব্যের কথা বলিতেছ। ভালো, তোমরা দেখিতেছি কাব্যশাস্ত্রে সুচতুরা। আমার একটি প্রশ্নের উত্তর দিতে পারো? সকলে যুক্ত করে বলিল, আজ্ঞা করুন। ভট্ট চিন্তা করিলেন, পরে শির সঞ্চালন করিয়া কহিলেন, না, সে বড় কঠিন প্রশ্ন, তোমরা পারিবে না। মঞ্জরিকা অনুনয় করিয়া বলিল, তবু আজ্ঞা করুন আর্য। ভট্ট সকলের চক্ষে অধীর কৌতূহল লক্ষ্য করিয়া বলিলেন, উত্তম, বলিতেছি শোনো। তোমরা বলিতে পারো, কাব্যের নায়ক নায়িকার বিবাহ সম্পাদিত হইবার পর কবির আর কিছু বক্তব্য থাকে কি না?
সকলে বিস্মিতভাবে নীরব রহিল। ভট্ট যে তাহাদের মতো অপরিণত বুদ্ধি যুবতীদের নিকট কাব্যশাস্ত্র সম্বন্ধে এইরূপ প্রশ্ন করিবেন, তাহা যেন সহসা ধারণা করিতেই পারিল না। শেষে ময়ূরিকা বলিল, আচ্ছা, নায়ক নায়িকার মিলন ঘটিলেই তো কাব্য শেষ হইল। তাহার পর কবির আর কি বক্তব্য থাকিতে পারে? ভট্ট বলিলেন, ময়ূরিকা, আমি মিলনের কথা বলি নাই, বিবাহের কথা বলিয়াছি। বিস্মিতা ময়ূরিকা বলিল, উভয়ই এক নহে কি? ভট্ট গুরু হাসিয়া বলিলেন, উহাই তো প্রশ্ন। ভট্টের কথার মর্ম কেহ হৃদয়ঙ্গম করিতে পারিল না। সকলে নির্বাক হইয়া রহিল। ভট্ট ভ্রু কুঞ্চিত করিয়া চিন্তিতভাবে রহিলেন। ভট্ট, এই প্রশ্নটি কখনো ভট্টিনীর নিকট করিয়াছিলেন কি? ভট্ট চমকিয়া মুখ তুলিলেন। দেখিলেন অরুণিকার অরুণ ওষ্ঠ প্রান্তে একটু চাপা হাসি খেলা করিতেছে। তিনি ঈষৎ বিব্রতভাবে বলিলেন, না, তাহাকে জিজ্ঞাসা করি নাই, স্মরণ ছিল না। আজ গৃহে ফিরিয়াই জিজ্ঞাসা করিব। কিন্তু তোমরা আর বিলম্ব করিও না, এবার গৃহে যাও, রাত্রি আগত প্রায়। বক্রোক্তিটা সকলের কানে পৌঁছিল না। শুধু অরুণিকা বুঝিল ভট্ট মৃদু রকমের প্রতিশোধ লইলেন। সকলের যুক্ত হস্তা হইয়া বলিল, আর্য, আমাদের আশীর্বাদ করুন। ভট্ট হাসিলেন, তোমাদের আমি আর কি আশীর্বাদ করিব? আমি শঙ্করের দাস, অথচ স্বয়ং শঙ্করারই তোমাদের সহায়। ভালো, আশীর্বাদ করিতেছি। মুহূর্তকাল নীরব থাকিয়া জলদ গম্ভীর কণ্ঠে কহিলেন, মাভু দেবং ক্ষণমপি চতে স্বামীনা বিপ্রয়োগ। সকলে কপত হস্তে আশীর্বাদ গ্রহণ করিয়া শিরোধার্য করিল। তারপর প্রফুল্ল মনে প্রীতিবিম্বিত মুখে শ্রোণী কলস ভার মন্থর পদে প্রস্থান করিল। ভট্ট বসিয়া রহিলেন। যুবতীদের নূপুর নিক্ষণ ক্রমে শ্রুতি বহির্ভূত হইয়া গেল। তখন আবার তাহার মুখ চিন্তাচ্ছন্ন হইল। কি করা যায়? এই প্রশ্নের কি সমাধান নাই? তীরে আসিয়া শেষে তরি ডুবিবে? অবশ্য এই কথা সত্য যে নায়ক নায়িকার বিবাহ দিবার পর কবির কর্তব্য শেষ হয়, কিন্তু তবু তাহার মন সন্তোষ মানিতেছে না কেন? কাব্য তো শেষ হইয়াছে, আরেক পদ অগ্রসর হইলে প্রতিজ্ঞা লঙ্ঘন হইবে। যাহা প্রতিপন্ন করিবার জন্য লেখনী ধারণ করিয়াছিলেন তাহার অতিরিক্ত কথা বলা হইবে। তাহা করিবার প্রয়োজন কি? নায়িকার মুখে সলজ্জ হাসি ফুটাইয়া বিদায় লওয়াই তো কবির উচিত। আর সেখানে থাকিলে যে রসভঙ্গ হইবে। সবই ভট্ট বুঝিতেছেন, তবু তাহার মন উঠিতেছে না। কেবলই মনে হইতেছে, এ হইল না, কাব্য শেষ হইল না, চরম কথাটি বলা হইল না। এদিকে রাত্রি মেঘের ধূসর পক্ষে আশ্রয় করিয়া দ্রুত অগ্রসর হইয়া আসিতেছে। সন্ধ্যাহ্নিকও হয় নাই, মন বিক্ষিপ্ত। ভট্ট উঠিবার চেষ্টা করিয়া চারিদিকে চাহিলেন। দেখিলেন কলস কক্ষে একটি তরুণী নিঃশব্দে নামিয়া আসিতেছে। তাহার গতিভঙ্গিতে এমন কিছু ছিল যা দেখিয়া ভট্ট উঠিতে পারিলেন না, আবার বসিয়া পড়িলেন। তরুণী ধীরে ধীরে কলস নামাইয়া সোপানের শেষ বৈঠায় আসিয়া বসিল। কোনো দিকে লক্ষ্য করিল না। বিষণ্ণ ব্যথিত চক্ষু দুটি তুলিয়া যেখানে শিপ্রা স্রোত দূরে বাঁকের মুখে অদৃশ্য হইয়াছে সেই দিকে চাহিয়া রইল। ভট্ট দেখিলেন
রমণীর দেহে সৌভাগ্যের চিহ্ন ব্যতীত অন্য কোনো অলঙ্কার নাই। রুক্ষ কেশের রাশি একটা মাত্র বেণীতে আবদ্ধ হইয়া অংশের উপর পড়িয়া আছে। শুষ্ক অশ্রুহীন চোখে কজ্জল নাই। এই নীরব শোকপরায়ণা একবেণী ধরা যুবতীকে ভট্ট বালিকা বয়সে চিনিতেন। সম্প্রতি বহু দিন দেখেন নাই। তাহার চক্ষে জল আসিল, কিন্তু বক্ষে আনন্দের ক্ষণক প্রবাহ খেলিয়া গেল। তিনি ডাকিলেন, লোলা। তন্দ্রাহতের ন্যায় যুবতী ফিরিয়া চাহিল। ভট্টকে দেখিয়া সলজ্জে উত্তরীয় দ্বারা অঙ্গ আবৃত করিয়া সংকোচজড়িত পদে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। ভট্টের চক্ষু বড় তীক্ষ্ণ। বস্ত্র ভেদ করিয়া দেহ ও দেহ ভেদ করিয়া মনের অন্তরতম কথাটি দেখিয়া লয়। লোলা কুণ্ঠিত নতমুখে দাঁড়াইয়া রহিল। ভট্ট জিজ্ঞাসা করিলেন, তুমি রৈবতক নাবিকের বধূ? লোলা হেঁট মুখে রহিল, উত্তর করিল না। তাহার অধর কাঁপিতে লাগিল। ভট্ট পুনরায় বলিলেন, তোমার স্বামী শ্রেষ্ঠী বরুণ মিত্রকে লইয়া গত বৎসর জবদ্বীপে গিয়াছে, আজিও ফিরে নাই? লোলার চক্ষু দিয়া জল গড়াইয়া পড়িল। সে কেবল মাথা নাড়িল। ভট্ট সুস্মিত মুখে বলিলেন, তুমি ভয় করিও না, রৈবতক কুশলেই আছে। ব্যাকুল নয়নে লোলা ভট্টের মুখের দিকে চাহিল। তাহার দৃষ্টির কাতর বিহ্বল প্রশ্ন ভট্টের বক্ষে সূচিবেদবৎ বিঁধিল। তিনি লজ্জিত হইলেন। ছি ছি, এতক্ষণ এই বালিকার আকুল আশঙ্কা লইয়া তিনি খেলা করিতেছিলেন। অনুত্তপ্ত স্বরে বলিলেন, আজ রাজসভায় সংবাদ আসিয়াছে, রৈবতক সমস্ত নৌকা লইয়া সমুদ্র সঙ্গমে ফিরিয়াছে। 2-1 দিনের মধ্যেই গৃহে ফিরিবে। তুমি নিশ্চিন্ত হও। থরথর কাঁপিয়া লোলা সেইখানেই বসিয়া পড়িল। তারপর গলদস্রু নেত্রে গলবস্ত্র হইয়া ভট্টকে প্রণাম করিল। বাষ্পরুদ্ধ কণ্ঠে কহিল, দেব, আপনি আজ অভাগিনীর প্রাণ দিলেন। মহাকাল আপনাকে জয়যুক্ত করুন। উদ্গত অশ্রু সম্বরণ করিয়া জিজ্ঞাসা করিল, আজ সংবাদ আসিয়াছে? হ্যাঁ। সকলে নিরাপদে আছেন? হ্যাঁ, সকলেই নিরাপদে আছেন। লোলা, তুমি অনুপমা। রৈবতক আসিলে তাহাকে আমার কাছে পাঠাইয়া দিও। তাহাকে তোমার কথা বলিব। অশ্রু মার্জনা করিয়া লোলা সিক্ত হাসি হাসিল। অস্ফুট স্বরে বলিল, যে আজ্ঞা। এতক্ষণে শিকড় কণার ন্যায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতে আরম্ভ করিয়াছিল। বায়ুতাড়িত জলকণা তীর্যকভাবে ভট্টের মুখে পড়িতে লাগিল। তিনি উঠিলেন। সস্নেহস্বরে লোলাকে বলিলেন, লোলা, দুঃখের অন্তেই মিলন মধুর হয়। আমার উমাকে আমি যে দুঃখ দিয়াছি তাহা স্মরণ করিলেও বক্ষ বিদীর্ণ হয়। কিন্তু চরমে সে ঈপ্সিত বর লাভ করিয়াছে। মদন পুনরুজ্জীবিত হইয়াছে। তুমিও আমার গৌরীর ন্যায় সুভগা। তোমার জীবনেও মদন পুনরুজ্জীবিত হইবে। কল্ল তাহার মন্দিরে পূজা পাঠাইও। লোলা কৃতাঞ্জলি হইয়া বসিয়া রহিল। ভট্টের সকল কথা বুঝিতে পারিল না, কিন্তু অপরিমিত সুখাবেশে তাহার হৃদয় পরিপূর্ণ হইয়া গেল। ভট্ট সহস্যে তাহার মস্তকে একবার হস্তার্পণ করিয়া
তরিত পদে সোপান অতিবাহিত করিয়া প্রস্থান করিলেন। ঘাট হইতে পথে অবতীর্ণ হইয়া তিনি দেখিলেন পথ পিচ্ছিল, কর্দমপূর্ণ। সম্মুখেই মহাকালী কৃষ্ণপ্রস্তুর নির্মিত গগনভেদী মন্দির মেঘলোকে চূড়া তুলিয়া আছে। ভট্ট সেই দিকে অগ্রসর হইতেই মন্দির অভ্যন্তর হইতে ঘোর রবে ঘণ্টা বাজিয়া উঠিল। সন্ধ্যারতির কাল উপস্থিত। মন্দিরের অঙ্গনে বহু লোক আরতি দেখিবার জন্য উপস্থিত হইয়াছে। ভট্ট ভিতরে প্রবেশ করিলেন না। বাহির হইতে বদ্ধাঞ্জলি হইয়া ইষ্ট দেবতাকে ভক্তি ভরে প্রণাম করিলেন। শঙ্খ ঘণ্টার রোল চলিতে লাগিল। কালাগুরু ধূপ ও গুগ্গুলের গন্ধ চারিদিকের বায়ুকে সৌরভে ভারাক্রান্ত করিয়া তুলিল। আরতি শেষ হইলে ভট্ট আবার চলিতে আরম্ভ করিলেন। অন্ধকার আকাশ হইতে সূক্ষ্ম বাড়িপতন হইতেছে। রাজপথে লোক নাই। এখন রাত্রি হইয়াছে, অথচ পাষাণ বনদেবীর হস্তে পথদীপ জ্বলে নাই। মধ্যরাত্রির পূর্বে বনদেবীগণ প্রদীপ হস্ত হইবেন না। পথিপার্শ্বের সুবৃহৎ অট্টালিকা সমূহে বর্তিকা জ্বলিতেছে বটে, কিন্তু তাহা অভ্যন্তর মাত্র আলোকিত করিয়াছে। কচ্ছিৎ নাগরিক দিগের বিলাস কক্ষের মুক্ত গবাক্ষ পথে আলোকরশ্মি ও জাতি কদম্ব কেতকী জ্যোতির মিশ্র গন্ধ নির্গত হইয়া পথচারীকে গৃহের জন্য উন্মনা করিয়া তুলিতেছে। ভট্ট এই ঈষাদালোকিত কর্দম পিচ্ছিল পুষ্প সুবাসিত পথ দিয়া সাবধানে চলিতে লাগিলেন। উজ্জয়িনীর পথ অতিশয় সংকীর্ণ। কোনো মতে দুইটি রথ বা প্রবহন পাশাপাশি চলিতে পারে। পথ ঋজু নহে, সংসর্পিত হইয়া আঁকিয়া বাঁকিয়া বহু শাখা প্রশাখা বিস্তার করিয়া চলিয়াছে। ভট্ট হেটমুন্ডি গৃহাভিমুখে চলিতে চলিতে অন্যমনস্ক হইয়া পড়িয়াছেন। কোনো দিকে লক্ষ্য ছিল না। সহসা একটা মোড় ঘুরিয়া সম্মুখে দীপোদ্ভাসিত প্রাসাদ তোরণ দেখিয়া তাহার চমক ভাঙিল। তোরণের পশ্চাতে প্রাসাদ, সেখানেও দীপোৎসব। তোরণ সম্মুখে বহু সম্ভ্রান্ত ব্যক্তির রথ দোলা যানবাহন যাতায়াত করিতেছে। প্রাসাদের অভ্যন্তর হইতে সঙ্গীতের সুমিষ্ট ধ্বনি কানে আসিতেছে। ভট্টের স্মরণ হইল, আজ প্রিয়দর্শিকার গৃহে সমাপনক। স্বয়ং মহামান্ডলিক অবন্তিপতি এই সমাপানকে যোগদান করিবেন বলিয়াছেন। ভট্টেরও নিমন্ত্রণ আছে। ভট্টের মুখ হর্ষোৎফুল্ল হইয়া উঠিল। কি আশ্চর্য! এই কথাটা তাহার এতক্ষণ মনে হয় নাই কেন? তাহার নিদারুণ সমস্যার যদি কেউ সমাধান করিতে পারিত, সে ওই মহাবিদুষী চতুর্যষ্টিকলার পারঙ্গতা আলোক সামান্য বারবধূ প্রিয়দর্শিকা। তাহার মতো সর্বশাস্ত্রের সুপণ্ডিতা অবন্তী রাজ্যে অন্য কে আছে? সত্য কথা বলিতে কি, তাহার কাব্যের নিগুড় রস ব্যঙ্গোক্তি প্রিয়দর্শিকা যতটা বুঝিবে, এত আর কেহ বুঝিবে না। সে সামান্য রূপোপজীবিনী নহে, রাজ্যের বারমুখা। স্বয়ং আর্যাবতের অধীশ্বর বিক্রমাদিত্য উজ্জয়িনীতে পদার্পণ করিয়াই প্রিয়দর্শিকাকে স্মরণ করেন। শুধু তাহার অলৌকিক রূপযৌবনের জন্য নহে, তাহার অশেষ গুণাবলীর জন্য তাহাকে সম্মান প্রদর্শন করেন। সেই প্রিয়দর্শিকার গৃহে নিমন্ত্রিত হইয়াও তিনি এতক্ষণ ভুলিয়াছিলেন। ভট্ট সহস্রে তরুণ অভিমুখে অগ্রসর হইলেন। কিন্তু তরুণের সমীপবর্তী হইয়া ভট্টের মুখে ঈষৎ উদ্বেগের ছায়া পড়িল। গৃহে ভট্টিনী প্রতীক্ষা করিয়া আছেন। তিনি এসব পছন্দ করেন না। বিশেষত প্রিয়দর্শিকাকে তিনি ঘোর সন্দেহের দৃষ্টিতে দেখেন।
দেশে নিন্দুকের অভাব নাই। ভট্টের সহিত প্রিয়দর্শিকার গুপ্ত প্রণয়ের একটা জনশ্রুতি ভট্টিনীর কানে উঠিয়াছে। তদবধি প্রিয়দর্শিকার নাম শুনিলেই তিনি জ্বলিয়া যান। সুতরাং গণ্ডের উপর পিণ্ডের ন্যায় আজ যদি ভট্ট প্রিয়দর্শিকার গৃহে মধ্যরাত্রি পর্যন্ত যাপন করেন, তাহা হইলে আর রক্ষা থাকিবেন না। তরুণীর সম্মুখে দাঁড়াইয়া ভট্ট ইতস্তত করিতেছেন দেখিয়া তরুণ পালিকা কিঙ্করীগণ কলকণ্ঠে তাহাকে সম্ভাষণ করিল। আসুন কবীন্দ্র, স্বাগত। আসুন পণ্ডিতবর। আর যা, প্রিয়দর্শিকা আপনার জন্য অধীরভাবে প্রতীক্ষা করিতেছেন। আসুন মহাভাগ, আপনার অভাবে নবরত্ন মালিকা আজি মধ্যমণিহীন। স্বাগত, শুভাগত। দাসীগণ সকলেই যৌবনবতী, রসিকা ও সুন্দরী। তাদের কারোর হস্তে পুষ্পমালা, কারোর হস্তে জলপূর্ণ ভৃঙ্গার, কেউ বা সুগন্ধি দ্রব্যপূর্ণ স্থালি লইয়া দাঁড়াইয়া আছে। তাহারা সকল অতিথিকেই মহা সম্মানপূর্বক স্বাগত সম্ভাষণ করিতেছে। কিন্তু কবিকে দেখিয়া তাহারা যেরূপ সমস্বরে সাল্লাদে আহ্বান করিল, তাহাতে কবি আর দ্বিধা করিতে পারিলেন না। গৃহের চিন্তা মন হইতে অপসারিত করিয়া হাস্যমুখে তরুণ পথে প্রবেশ করিলেন। মর্মর পট্টের উপর পদার্পণ করিবা মাত্র একটি দাসী ছুটিয়া আসিয়া তাহার চরণে জল ঢালিয়া দিতে লাগিল। অন্য একজন নতজানু হইয়া বসিয়া পদ প্রক্ষালন করিয়া দিল। তৃতীয় দাসী শুভ্র কার্পাস বস্ত্র দিয়া পা মুছাইয়া দিল। কবিকে উজ্জয়িনীর নাগরিক নাগরিকা যেরূপ ভালোবাসিত, এরূপ আর কাহাকেও বাসিত না। তাই তাহার সেবা করিবার সৌভাগ্যের জন্য দাসীদের মধ্যে হুড়াহুড়ি পড়িয়া গেল। গন্ধদ্রব্যের স্থালী হস্তে কবির সম্মুখে দাঁড়াইতেই তিনি অঙ্গুলির প্রান্ত চন্দনে ডুবাইয়া সকৌতুকে তাহার ভ্রু মধ্যে তিলক পরাইয়া দিলেন। সকলে আহ্লাদে হাস্য করিয়া উঠিল। যাহার হাতে পুষ্পমাল্য ছিল সে আসিয়া তাড়াতাড়ি কবির গলায় জুথির একটি স্থূল মালা পরাইয়া দিল। কবি তাহাকে ধরিয়া বলিলেন, সুলোচনে, এ কি করিলে? তুমি আমার গলায় মালা দিলে? সুলোচনাও বাক্য বিন্যাসে কম নহে। সে কুটিল হাসিয়া উত্তর করিল, কবিবর, এখানে আমরা সকলেই আচ্ছা প্রিয়দর্শিকার প্রতিনিধি। মুখের মতো উত্তর পাইয়া কবি হাসিতে হাসিতে প্রাসাদ অভিমুখে চলিলেন। উদ্যানের মধ্য দিয়া শ্বেত প্রস্তরের পথ, তাহার দুই ধারে ধ্যানাসীন মহাদেবের মূর্তি। মূর্তির শীর্ষোক্ত জটাজাল হইতে সুগন্ধি বাড়ি উৎসের ন্যায় নিক্ষিপ্ত হইতেছে। প্রথম মহল নৃত্যশালা, যেখানে প্রবেশ করিয়া কবি দেখিলেন তরুণ নাগরিকদের সভা বসিয়া গিয়াছে। মধ্যস্থলে নর্তকী বাহুবল্লরী বিললিত করিয়া অপাঙ্গে বিদ্যুৎ স্ফুলিঙ্গ বর্ষণ করিয়া কেউর কিঙ্কিনী মঞ্জির সিঞ্চনে অপূর্ব সম্মোহন সৃষ্টি করিয়া রাগ দীপক নৃত্যে অপ্সরালোকে ভ্রান্তি বহিয়া আনিতেছে। সঙ্গে সঙ্গে নিপুণ চরণ নিক্ষেপের তালে তালে মৃদঙ্গ ও সপ্তস্বরা বাজিতেছে। মৃদঙ্গীর চক্ষু নর্তকীর চরণে নিবদ্ধ। বীণা বাদকের ললাটে ভ্রুকুটি, চক্ষু মুদিত। অন্য সকলে নর্তকীর অপরূপ লীলা বিভ্রম দেখিতেছে। সকলেই গুণী রসজ্ঞ। কলাসঙ্গত বিশুদ্ধ নৃত্য দেখিতে দেখিতে তাহাদের চক্ষু ভাবাতুর। কেহ নড়িতেছে না, মূর্তির মতো বসিয়া দেখিতেছে। কবি কিছুক্ষণ বসিয়া দেখিলেন, তারপর নিঃশব্দে কক্ষ হইতে নির্গত হইলেন। দ্বিতীয় প্রাসাদ নৃত্যশালার সংলগ্ন মধ্যে একটি অলিন্দের ব্যবধান। সেখানে গিয়া কবি দেখিলেন কথা কাহিনীর আসর বসিয়াছে। বক্তা স্বয়ং বেতাল ভট্ট। তিনি
মণিকুট্টিমের মধ্যস্থলে শঙ্খরচিত কমলা বসনে বসিয়াছেন। তাহাকে ঘিরিয়া বহু নাগরিক নাগরিকা করতলে চিবুক রাখিয়া অবহিত হইয়া শুনিতেছে। চষক হস্তা কিঙ্করীগণ পূর্ণ পানপাত্র সম্মুখে ধরিতেছে, কিন্তু কাহারও ভ্রুক্ষেপ নাই। কিঙ্করীরাও পাত্র হস্তে চিত্তার্পিতার ন্যায় গল্প শুনিতেছে। বেতাল ভট্ট গম্ভীর কণ্ঠে কহিতেছেন, পিশাচ অট্ট অট্ট হাস্য করিল, কহিল, মহারাজ, এই শ্মশান ভূমির ওপর আপনার কোনো অধিকার নাই, ইহা আমার রাজ্য। ওই যে নরমেদ শোণিত লিপ্ত মহাশূল মশানের মধ্যস্থলে প্রথিত দেখিতেছেন, উহাই আমার রাজদণ্ড। কবি আর সেখানে দাঁড়াইলেন না, হাস্য গোপন করিয়া চুপি চুপি নিষ্ক্রান্ত হইলেন। যাইবার পূর্বে সকলের মুখ একবার ভালো করিয়া নিরীক্ষণ করিয়া লইলেন, কিন্তু প্রিয়দর্শিকাকে শ্রোতৃমণ্ডলীর মধ্যে দেখিতে পাইলেন না। তৃতীয় প্রাসাদটি সর্বাপেক্ষা বৃহৎ ও সুরম্য, সভার ন্যায় সুবিশাল কক্ষ, তাহার চারিদিকে বহুবিধ আসন ও শয্যা বিস্তৃত রহিয়াছে। কেন্দ্রস্থলের মর্মর কুট্টিম অনাবৃত, তাহার উপর মণিময় অক্ষবাট অঙ্কিত হইয়াছে। ছাদ হইতে সুবর্ণ শৃঙ্খলে অগণিত দ্বীপ দুলিতেছে। কক্ষ প্রাচীরে সারি সারি দ্বীপ, উপরন্ত হর্মোত্তলে স্থানে স্থানে স্বর্ণ দণ্ডের শীর্ষে সুগন্ধি বর্তিকা জ্বলিতেছে। কক্ষের কোথাও লেশ মাত্র অন্ধকার নাই। এই কক্ষের দ্বারোদ্দেশে উপস্থিত হইয়া কবির মনে হইল, কক্ষে বুঝি কেহ নাই। এত বিশাল এই কক্ষ যে সেখানে প্রায় 30 জন লোক থাকা সত্ত্বেও উহা শূন্য মনে হইতেছে। সখী ও পরিচারিকাগণ ছায়ার মতো গমনাগমন করিতেছে, তাহাদের নূপুর গুঞ্জনও যেন মৃদু ও অস্পষ্ট হইয়া গিয়াছে। ঘরের মধ্যস্থলে উপস্থিত হইয়া কবি দেখিলেন, মহারাজা অবন্তীশ্বর বড় রুচির সহিত অক্ষ ক্রীড়ায় বসিয়াছেন। তাহাদের একপার্শ্বে রত্নখচিত সুরাভৃঙ্গার ও চষক, অন্য পার্শ্বে তাম্বুল করঙ্ক। দুইজনই খেলায় নিমগ্ন। কবি গিয়া দাঁড়াইতেই মহারাজ অন্যমনস্কভাবে চক্ষু তুলিয়া পাশটি ঘষিতে ঘষিতে বলিলেন, কালিদাস, এসো বন্ধু, আমার সহায় হও। বররুচি আমার অঙ্গদ জিতিয়া লইয়াছে, এবার কঙ্কন পণ। বলিয়া পাশটি ফেলিলেন। গজদন্তের পাশটিতে মরকতের অক্ষী আলোক সম্পাতে ঝলসিয়া উঠিল। রাজার আহ্বানে কালিদাস বসিলেন। অন্যদিন হইলে নিমেষ মধ্যে তিনিও খেলায় মাতিয়া উঠিতেন, কিন্তু আজ তাহার মন লাগিল না। বিশেষ ইহারা দুইজনই খেলায় এত একাগ্র যে মাঝে মাঝে সুরাপত্র নিঃশেষ করা ব্যতীত আর কোনো দিকে মন দিতে পারিতেছেন না। কিছুক্ষণ বসিয়া থাকিয়া কালিদাস উঠিলেন। ঘরের চারিদিকে দৃষ্টিপাত করিতে করিতে দেখিলেন, দূরে নীল পঙ্খল চিনাংশুকের আস্তরণের উপর প্রিয়দর্শিকা বসিয়া আছে, যেন সরোবরের মাঝখানে একটি মাত্র কোমল ফুটিয়াছে। তাহার সম্মুখে বসিয়া একজন পুরুষ হাত নাড়িয়া কি কথা বলিতেছে। পশ্চাৎ হইতে কালিদাস তাহার মুখ দেখিতে পাইলেন না। প্রিয়দর্শিকা কপলে হস্ত রাখিয়া তাহার কথা শুনিতেছিল। কালিদাস সেই দিকে ফিরিতেই দুইজনের চোকাচোকি হইল। প্রিয়দর্শিকা স্মিত হাসিয়া চোখের ইঙ্গিতে কবিকে ডাকিলেন। কবি বুঝিলেন প্রিয়দর্শিকা বিপদে পড়িয়াছে। তিনি মন্দ মন্থর পদে সেই দিকে অগ্রসর হইলেন। নিকটে গিয়া দেখিলেন, যে ব্যক্তি প্রিয়দর্শিকার সহিত কথা কইতেছে সে অত্যন্ত পরিচিত। তাহার মুখ শূকরের ন্যায় কদাকার, দেহ রোমশ, মস্তকের কেশ কণ্টক কবত, ঋজু ও উদ্ধত।
কবি মৃদু কণ্ঠে হাসিয়া উঠিলেন, কহিলেন, কে ও? বরাহ? না না, মিহির ভট্ট যে। প্রিয়দর্শীকে জ্যোতির বিশারদ কি তোমার ভাগ্য গণনা করিতেছেন? বাধাপ্রাপ্ত বরাহমিহির ক্রুদ্ধ মুখে কবির দিকে ফিরিলেন। প্রিয়দর্শিকা যেন ইতিপূর্বে কবিকে দেখে নাই, এমনইভাবে তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইয়া করজোড়ে তাহাকে প্রণাম করিল। তাহার কর্ণে নীলকান্তমণির অবতংশ দুলিয়া উঠিল। কণ্ঠস্বরে মধু ঢালিয়া দিয়া বলিল, কবিবর স্বাগত হসি। আপনার পদার্পণে আজ আমার গৃহে পরমোৎসব। আসন গ্রহণ করুন আর্য। হলাবকুলে শীঘ্র কবিবরের জন্য পানীয় লইয়া আয়। কালিদাস বসিলেন, বলিলেন, আচার্য মিহির, কিসের আলোচনা হইতেছিল? ফলিত জ্যোতিষ? উত্তম কথা। আমার ভাগ্যটা একবার গণনা করিয়া দেখুন তো। সম্প্রতি বড় বিপদে পড়িয়াছি। বরাহমিহির মুখের হাসির একটা অনুকৃতি করিয়া বলিলেন, কবি, তুমি এখন বিনাইয়া বিনাইয়া একটা বর্ষা সংহার কাব্য লেখো গিয়া। এসব কথা তুমি বুঝিবে না। পরিচারিকা স্ফটিক পাত্রে আসব লইয়া আসিল। প্রিয়দর্শিকা তাহার স্বহস্তে লইয়া কবিকে দিল। কবি পান করিয়া পাত্র দাসীকে ফিরাইয়া দিলেন। তারপর প্রিয়দর্শিকার হস্ত হইতে তাম্বুল লইয়া বলিলেন, কেন বুঝিব না? জ্যোতিষশাস্ত্রে শক্ত কি আছে? দ্বাদশ রাশি, সপ্তবিংশতি নক্ষত্র আর নবগ্রহ, এই লইয়াই তো ব্যাপার। ইহাও যদি বুঝিতে না পারি। বরাহমিহির কবিকে সম্পূর্ণ উপেক্ষা করিয়া প্রিয়দর্শিকার দিকে ফিরিয়া অসমাপ্ত বক্তৃতা আবার আরম্ভ করিলেন। বলিলেন, একবার ভাবিয়া দেখো, আমাদের অপৌরসীয় শাস্ত্রের উপর এই অর্বাচীন জাবনিক বিদ্যা বলাৎকার পূর্বক বসাইয়া দেয়া হইয়াছে। ফল কিরূপ বিষময় হইয়াছে তাহা জানো কি? অশ্বিনাদি বিন্দুপুরা 3 অংশ সরিয়া গিয়াছে। বরাহমিহির ক্ষুদ্র রক্তবর্ণ নেত্রে প্রিয়দর্শিকাকে দগ্ধ করিবার উপক্রম করিলেন, যেন এই অপরাধের পরিপূর্ণ দায়িত্ব তাহারই। 3 অংশ, কল্পনা করো, 3 অংশ। ইহার ফলে সমগ্র ভূচক্র 3 অংশ সরিয়া গিয়াছে। সর্বনাশ হইতে আর বাকি কি? যে সকল গর্ভদাস এই কুকার্য করিয়াছে তাহারা জানে না যে আকাশচক্র রথচক্র নয়, উহা চিরস্থির, চিরনিরয়ন। এই গ্রহ তারা মণ্ডিত বোম নিরন্তর ঘূর্ণমান হইয়াও অচল গতিহীন। কালিদাস হাসিয়া উঠিলেন, দেখিলেন বরাহ আজ যেরূপ খেপিয়াছে, সহজে উহার কবল হইতে প্রিয়দর্শিকাকে উদ্ধার করা যাইবে না। তিনি উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, মিহির ভট্ট, ওটা আপনার ভুল। আকাশচক্র সত্যই রথচক্র, মহাকালের নিঃশব্দ ঘরঘরহীন রথচক্র। উহা নিরন্তর ঘুরিতেছে এবং সেই সঙ্গে আমরাও ঘুরিতেছি। বরাহ কবির দিকে কেবল একটা কষায়িত নেত্রপাত করিয়া আবার কহিতে লাগিলেন, শুধু কি তাই? এই দ্বাদশ রাশির অভিযানের ফলে ফলিত জ্যোতিষ একেবারে লণ্ডভণ্ড হইয়া গিয়াছে। অভিজিৎ আজ কোথায়? অভিজিৎকে ছাগ মুন্ড করিয়া তাহার গলা কাটিয়া তাহাকে নক্ষত্রলোক হইতে নির্বাসিত করা হইয়াছে। দ্বাদশ রাশিকে সুতন্ত্রিত করিবার জন্য অষ্টবিংশতি নক্ষত্র এখন সপ্তবিংশতি হইয়াছে। 2 দিন পরে অভিজিতের নাম পর্যন্ত লোকে ভুলিয়া যাইবে। জ্যোতিষশাস্ত্র মূর্খের দ্বারা লাঞ্ছিত, অবজ্ঞাত হইবে। শুনিতে শুনিতে কবি অন্যত্র প্রস্থান করিলেন। প্রিয়দর্শিকা তাহার প্রতি একবার করুণ কটাক্ষ নিক্ষেপ করিল, কিন্তু উপায় নাই।
দৈত্য কর্তৃক আক্রান্ত উর্বশীকে পুরুষরা উদ্ধার করিয়াছিলেন বটে, কিন্তু এ দৈত্য অবাধ্য। বিমর্ষভাবে চিন্তা করিতে করিতে কবি কক্ষে ইতস্তত ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। রাত্রিও ক্রমে গভীর হইতেছে। কবি ভাবিলেন, আজ আর কিছু হইল না, গৃহে ফিরি। এই সময় তাহার দৃষ্টি পড়িল কক্ষের দূর কোণ হইতে এক ব্যক্তি হস্ত সংকেতে তাহাকে ডাকিতেছে। লোকটি বোধহয় কিছু অধিক মাত্রায় মাদক সেবা করিয়াছে, কারণ সে আসন হইতে উঠিবার চেষ্টা করিতেছে, কিন্তু পারিতেছে না, এবং যতই উঠিতে অসমর্থ হইতেছে ততই আরেক চষক পান করিয়া শক্তি সংগ্রহের যত্নবান হইতেছে। তিনজন গূঢ় হাস্যমুখী দাসী তাহার আসব যোগাইতেছে। লোকটি বৃদ্ধ, কিন্তু বেশভূষা নবীন নাগরিকের ন্যায়। দেহটি স্থূল, মুখ বর্তুলাকার ও লোল মাংস, কিন্তু অতি যত্ন সহকারে অঙ্গ সংস্কার করা হইয়াছে। চক্ষে কজ্জল, কর্ণে সুবর্ণ কুণ্ডল, কণ্ঠে মুক্তা হার, রোমসদেহে পত্রচ্ছেদ্য। নবযুবক সাজিবার কোনো কৌশলই পরিত্যক্ত হয় নাই। কালিদাস তাহার সম্মুখে উপস্থিত হইলে তিনি চক্ষু তুলিয়াই সহসা কাঁদিয়া ফেলিলেন। দাসীরা মুখ ফিরাইয়া হাসিল। কালিদাস বৃদ্ধের পাশে বসিয়া উদ্বিগ্নভাবে প্রশ্ন করিলেন, বটু, কি হইয়াছে? এত কাতর কেন? চক্ষু মার্জনা করিয়া বৃদ্ধ স্খলিত বচনে কহিলেন, বরহমীর একটা ষণ্ড। সমবেদনাপূর্ণ হৃদয়ে কালিদাস বলিলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু কি হইয়াছে? বরহমীর একটা বৃষ। বটু, এ বিষয়ে আমি তোমার সহিত একমত, কিন্তু ব্যাপার কি? বৃষটা করিয়াছে কি? ভগ্ন হৃদয় বৃদ্ধ আবার আরম্ভ করিলেন, বরহমীর একটা বলির বট। কবি বৃদ্ধের পৃষ্ঠে হাত রাখিয়া বলিলেন, উক্ষা ভদ্র বলির বদ, ঋষভ বৃষভ বৃষ। আমার কণ্ঠস্থ আছে, সুতরাং আবৃত্তি নিষ্প্রয়োজন। এখন বলির বদটার দুষ্কৃতি সম্বন্ধে সবিশেষ জানিতে পারিলে নিশ্চিন্ত হইতে পারি। বৃদ্ধ আরেক চষক মদ্য পান করিলেন, তারপর কহিলেন, কালিদাস, তুমি আমার প্রাণাধিক বয়স্য। তোমার সঙ্গে শৈশবে একসঙ্গে খেলা করিয়াছি। তোমার কাছে আমার গোপনীয় কিছুই নাই। আমি প্রিয়দর্শিকার প্রেমে মজিয়াছি। এইখানে বৃদ্ধ আরেক চষক পান করিলেন। তাকে যে কতবার কত মদনালঙ্কার উপহার দিয়েছি, গত সংকেত জানাইয়াছি, তাহার ইয়ত্তা নাই। কিন্তু দুষ্টা আমাকে দেখিলেই তাঁত বলিয়া সম্বোধন করে, এমন ছলনা দেখায় যেন আমার মনের ভাব বুঝিতেই পারে নাই। আজ আমি সংকল্প করিয়া আসিয়াছিলাম যে প্রিয়দর্শিকার চরণে আত্মনিবেদন করিব, কোন ছল চাতুরি শুনিব না। কিন্তু আসিয়াই দেখিলাম ওই বরাহটা উহাকে কর কবলিত করিয়াছে। সেই অবধি কেবলই সুযোগ খুঁজিতেছি, কিন্তু শুকরটা কিছুতেই উহার সঙ্গ ছাড়িতেছে না। বলিয়া সুরাবিহ্বল নেত্রে যতদূর সম্ভব বিদ্বেষ সঞ্চার করিয়া যেখানে বরাহমিহির বসিয়াছিলেন সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন। প্রবল হাস্যোচ্ছ্বাস দমন করিয়া কালিদাস কহিলেন, বটু, তোমার বুদ্ধিভ্রংশ হইয়াছে।
প্রিয়দর্শিকার প্রতি প্রেম সঞ্চার তোমার পক্ষে অতীব গর্হিত। তুমি বালক মাত্র, প্রিয়দর্শিকা বর্ষীয়সী। তাহার সহিত তোমার প্রণয় কদাপি যুক্তিযুক্ত নয়। তুমি বরঞ্চ তোমার বয়সোপযোগিনী কোনো কুমারী কন্যার প্রতি আসক্ত হও। বৃদ্ধ বিবেচনা করিয়া বলিলেন, সেই কথা যথার্থ, কিন্তু আমি প্রিয়দর্শিকাকে মনোপ্রাণ সমর্পণ করিয়া ফেলিয়াছি, এখন আর ফিরাইয়া লইতে পারি না। তারপর কালিদাসের হস্ত ধারণ করিয়া কাতরভাবে বলিলেন, কালিদাস, তুমি আমার সখা, আজ সখার কার্য করো। ওই শূকরটাকে প্রিয়দর্শিকার নিকট হইতে খেদাইয়া দাও, নতুবা বন্ধু হত্যার পাপ তোমাকে স্পর্শ করিবে। অকস্মাৎ একটা কুটবুদ্ধি কালিদাসের মাথায় খেলিয়া গেল। ঠিক হইয়াছে, কণ্ঠ কেনইব কণ্ঠকম। তিনি জিজ্ঞাসা করিলেন, শুধু প্রিয়দর্শিকার নিকট হইতে খেদাইয়া দিলেই হইবে? আর কিছু চাও না? আর কিছু চাহি না। ভালো, চেষ্টা করিয়া দেখি। কালিদাস উঠিলেন, কিছু দূর গিয়া আবার ফিরিয়া আসিয়া বলিলেন, একটা কথা বটু, পৃথিবীর আহ্নিক গতি আছে, এ কথা তুমি বিশ্বাস করো? বৃদ্ধ বলিলেন, পৃথিবীর আহ্নিক গতি থাক বা না থাক। কালিদাস বলিলেন, না না, ওটা একান্ত আবশ্যক। বরাহমিহির আহ্নিক গতিতে বিশ্বাস করেন না। নিজের উরুর উপর প্রচন্ড চপেটাঘাত করিয়া বটুক বলিলেন, তবে আমি বিশ্বাস করি, মুক্ত কণ্ঠে কইতেছি। কবি হাসিয়া বলিলেন, থাক, উহাতেই হইবে, একেবারে মিথ্যা বলিতে চাহি না। বরাহমিহির তখন নিজের বাগ্মিতায় মাতিয়া উঠিয়াছে। কালিদাস তাহার সম্মুখে দাঁড়াইয়া দুঃখিতভাবে মস্তক আন্দোলন করিয়া কহিলেন, আর্য মিহির ভট্ট, বড়ই দুঃসংবাদ শুনিতেছি। বরাহমিহির বাক্যস্রোত সম্বরণ করিয়া কহিলেন, কি হইয়াছে? কালিদাস উপবেশন করিয়া বলিলেন, এতক্ষণ তাঁত অমর সিংহের সহিত কথা হইতেছিল। তিনি বলিলেন, আর্যভট্টের মীমাংসাই সত্য, পৃথিবীর আহ্নিক গতি আছে। মিহির ভট্ট শুকরদন্ত নিষ্ক্রান্ত করিয়া সক্রোধে বলিলেন, অমরসিংহ একটা নৌকোদন্তহীন বৃদ্ধ ভল্লুক, তাহার বুদ্ধি লোপ পাইয়াছে। কালিদাস কহিলেন, তিনি বলিতেছেন যে আহ্নিক নামে একটি নূতন শব্দ শীঘ্রই অমর কোষে সংযোজিত করিবেন, তাহাতে আর্যভট্টের মীমাংসাই। মিহির ভট্ট আর স্থির থাকিতে পারিলেন না। অর্ধরুদ্ধ একটি গর্জন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলেন। তারপর, জড়বুদ্ধি, জড়োদ্গপ, শৌঞ্চ, উন্মাদ ইত্যাদি কটূক্তি করিতে করিতে অমর সিংহের অভিমুখে ধাবিত হইলেন। প্রিয়দর্শিকা ও কালিদাস পরস্পরের মুখের দিকে চাহিয়া হাসিলেন। এই বারাঙ্গনা ও কবির মধ্যে এমন একটি অন্তঃগ্রহ পরিচয় ছিল যে একে অন্যের মুখের দিকে চাহিয়াই তাহার মনের অন্তরতম কথাটি জানিতে পারিতেন। আজি কবির চিত্ত কোনো কারণে উৎক্ষিপ্ত হইয়াছে, তাহা প্রিয়দর্শিকা বুঝিয়াছিল, কিন্তু সে কথা না বলিয়া শ্রদ্ধা বিগলিত অস্ফুট কাকলিতে কহিল, কবি, অবলার দুঃখমোচনে যদি পুণ্য থাকে, তবে সে পুণ্য আপনার। কিন্তু ওদিকে যে গজকুর্মের যুদ্ধ বাঁধিল বলিয়া। কবি প্রাণে এক অপরূপ শান্তি অনুভব করিতে লাগিলেন।
কেবলমাত্র এই নারীর সাহচর্যই যেন তাহাকে প্রসন্ন করিয়া তুলিল। তিনি শয্যার উপর অর্ধশায়িত হইয়া প্রিয়দর্শিকার দিকে চাহিয়া রইলেন। প্রিয়দর্শিকা তাহার বাহুর নিম্নে সযত্নে একটি উপাদান ন্যস্ত করিয়া দিল। কিছুক্ষণ দুইজনের মুখোমুখি বসিয়া রহিলেন। কবির চোখে প্রশান্ত নিস্তরঙ্গ শান্তি। প্রিয়দর্শিকা কিছু বিচলিত। তারপর প্রিয়দর্শিকা চক্ষু নত করিল। তাম্বুল করঙ্ক কবির সম্মুখে ধরিয়া জিজ্ঞাসা করিল, ভট্টিনীর সংবাদ কি? কবি ঈষৎ চমকিত হইয়া তাম্বুল লইলেন। ভ্রু একটু কুঞ্চিত হইল। বলিলেন, ভট্টিনী? সংবাদ কিছুই নাই, তিনি গৃহে আছেন। একটা দুঃসহ ক্ষোভের ছায়া প্রিয়দর্শিকার মুখের উপর দিয়া বহিয়া গেল, কিন্তু তাহা নিমেষকালের জন্য। সে হাস্যমুখেই বলিল, হায় কবি, এই সপ্তসাগরা পৃথিবী তোমার কোলে পাগল, কিন্তু তোমার গৃহিণী তোমাকে চিনিলেন না। বিস্ময়ে ভ্রু তুলিয়া কালিদাস বলিলেন, চিনিলেন না? কিন্তু তিনি তো আমাকে। প্রিয়দর্শিকা পুনর্দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া ব্যথাবিদ্ধ কণ্ঠে কহিল, আমি সব জানি কবি, আমার কাছে কোনো কথা গোপন করিবার চেষ্টা করিও না। তারপর মুহূর্তের মধ্যে কণ্ঠস্বর পরিবর্তন করিয়া চটুল স্বরে বলিল, কিন্তু থাক ও কথা। আজ কবির ললাটে চিন্তারেখা দেখিতেছি কেন? যে কাব্য শেষ হইতে আর দেরি নাই বলিয়া সকলকে আশ্বাস দিয়া রাখিয়াছেন, তাহা কি এখনো শেষ হয় নাই? কালিদাস উঠিয়া বলিলেন, প্রিয়দর্শীকে বড়ই বিপদে পড়িয়াছে। গত 3 রাত্রি হইতে আমার নিদ্রা নাই, তোমার পরামর্শ চাহি। কি ঘটিয়াছে? আমি যে কাব্য লিখিতেছি তাহারই সংক্রান্ত ব্যাপার। অনেক ভাবিয়াও কিছু স্থির করিতে পারিতেছি না, তোমাকে উপদেশ দিতে হইবে। আনন্দে প্রিয়দর্শিকার মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। বাষ্পাচ্ছন্ন নেত্রে সে বলিল, কবি, আপনি রসের অমরাবতীতে বিজয়ী বাসক, কল্পনার ধ্যানলোকে আপনি সুলোপানি। আমি আপনাকে উপদেশ দিব? আমাকে লজ্জা দিবেন না। প্রিয়দর্শিকার জানুতে করাঙ্গুলি স্পর্শ করিয়া কবি কহিলেন, প্রিয়দর্শীকে, অবন্তী রাজ্যে যদি প্রকৃত রসের বোদ্ধা কেউ থাকে তো সে তুমি। একথা অকপটে কহিলাম। আর সকলে পল্লবগ্রাহী, মধুর শব্দে মুগ্ধ, বাহ্য সৌন্দর্যে আকৃষ্ট। রসের অতলে কেবল তুমিই ডুবিতে পারিয়াছ। তুমি ভাগ্যবতী। সজল নেত্রে যুক্তপানি হইয়া প্রিয়দর্শিকা বলিল, কবিবর, আমি সত্যই ভাগ্যবতী, কিন্তু কি আপনার সমস্যা শুনি? কাব্য কি শেষ হয় নাই? কাব্য শেষ হইয়াছে কিনা তাহা বুঝিতে পারিতেছি না। বিস্ময় কৌতূহল মিশ্রিত স্বরে প্রিয়দর্শিকা বলিল, কাব্য শেষ হইয়াছে কিনা বুঝিতে পারিতেছেন না? এ তো বড় অদ্ভুত কথা। কালিদাস আরো নিকটে সরিয়া আসিয়া আগ্রহে বলিতে লাগিলেন, এ পর্যন্ত অন্য কাহাকেও বলি নাই, তোমাকে প্রথম বলিতেছি, শোনো। আমার কাব্যের নাম কুমার সম্ভব। স্বয়ং মহেশ্বর এই কাব্যের নায়ক, পার্বতী নায়িকা। কাব্যের বিষয় এইরূপ, তারকাসুরের উৎপীড়নে অতিষ্ঠ হইয়া দেবগণ ব্রহ্মার নিকট উপস্থিত হইলেন। ব্রহ্মা কহিলেন, মহাদেবের ঔরসে স্কন্দ জন্মগ্রহণ করিয়া তারকাসুরকে সংহার করিবেন। সতীর দেহত্যাগের পর
শঙ্কর তখন ধ্যানমগ্ন। ওদিকে সতী হিমালয়ে গৃহে উমা হইয়া জন্মগ্রহণ করিয়াছে। উমা যৌবন প্রাপ্ত হইয়া হরের পরিচর্যার জন্য তাহার তপভূমিতে উপস্থিত হইলেন। হরের তপস্যা কিন্তু ভাঙে না। তখন দেবগণ মদনকে তপস্যা ভঙ্গের জন্য পাঠাইলেন। মদন তপভঙ্গ করিলেন বটে, কিন্তু স্বয়ং হর নেত্র জন্মা বহ্নিতে ভস্মীভূত হইলে। মহাদেব তপভূমি ত্যাগ করিয়া গেলেন। ভগ্ন হৃদয়ে উমা তখন পতিলাভার্তে কঠোর তপশ্চর্যা আরম্ভ করিলেন। ক্রমে মহেশ্বর প্রীত হইয়া উমার নিকট ফিরিয়া আসিলেন। তারপর উভয়ের বিবাহ হইল। এই পর্যন্ত বলিয়া কবি থামিলেন। প্রিয়দর্শিকা তন্ময় হইয়া শুনিতেছিল। মুখ তুলিয়া চাহিল। কবি বলিলেন, সপ্তম স্বর্গে আমি হর পার্বতীর বিবাহ দিয়াছি। বধূর সলজ্জ মুখে হাসি ফুটিয়াছে। কন্দর্প পুনরুজ্জীবিত হইয়াছে। কুমার সম্ভব কাব্যের যাহা প্রতিপাদ্য তাহা প্রতিপন্ন হইয়াছে। সুতরাং কাব্যকলা সঙ্গত ন্যায় কাব্য শেষ হইয়াছে। যথার্থ কি না? প্রিয়দর্শিকা উত্তর করিল না। তীক্ষ্ণ দৃষ্টিতে কবির প্রতি চাহিয়া রইল। ক্ষণকাল নীরব থাকিয়া কবি বলিলেন, আমিও বুঝিতেছি যে শাস্ত্রমতে কাব্য এইখানেই সমাপ্ত হওয়া উচিত। তথাপি মনের মধ্যে একটা সন্দেহ জাগিয়াছে। কিসের সন্দেহ? মনে হইতেছে যেন কাব্য সম্পূর্ণ হইল না। উমা মহেশ্বরের পূর্বরাগ ও বিবাহ বর্ণনা করিলাম বটে, কিন্তু তবু কাব্যের মূল কথাটি অকথিত রহিয়া গেল। প্রিয়দর্শীকে, তোমার কি মনে হয় দেবদম্পতির বিবাহোত্তর জীবন চিত্রিত করা কি কাব্যকলা সঙ্গত হইবে? অলঙ্কার শাস্ত্র মতে হইবে না। প্রথমত বিষয়াতিরিক্ত বর্ণনা বাক্বাহুল্য বলিয়া বিবেচিত হইবে। দ্বিতীয়ত জগৎ পিতা ও জগন্মাতার দাম্পত্য জীবন বর্ণনা অতিশয় গর্হিত বলিয়া নিন্দিত হইবে। তবে তোমার মতে বিবাহ দিয়াই কাব্য শেষ করা কর্তব্য? প্রিয়দর্শিকা দীর্ঘকাল করতলে কপল রাখিয়া বসিয়া রহিল। অবশেষে বলিল, কবি, কাব্যশাস্ত্রের চেয়ে সত্য বড়। সত্যের অনুজ্ঞায় সকলেই শাস্ত্র লঙ্ঘন করিতে পারে, তাহাতে বাধা নাই। কিন্তু এক্ষেত্রে সত্য কাহাকে বলিতেছ? হরপার্বতীর মিলনই সত্য। তাহাই যদি হয় তবে সে সত্য তো পালিত হইয়াছে। হইয়াছে কি? হয় নাই? তাহা আমি বলিতে পারিব না। উহা কবিরের অন্তরের কথা। আমার অন্তরের কথা আমি বুঝিতে পারিতেছি না, তাই এই সংশয়। তোমার অভিমত কি বলো? আমার অভিমত শুনিবেনি? হ্যাঁ, না শুনিয়া নিরস্ত হইবেন না? না। ভালো, আজ আপনি গৃহে প্রত্যাবর্তন করুন। রাত্রি গভীর হইয়াছে। কাল প্রাতে যদি আপনার মনে কোনো সংশয় থাকে, আমার অভিমত জানাইব। বলিয়া প্রিয়দর্শিকা উঠিয়া দাঁড়াইল। কবি ঈষৎ নিরাশ হইলেন, কিন্তু মুখে কিছু বলিলেন না। প্রিয়দর্শিকা তরুণদ্বার পর্যন্ত তাহার সঙ্গে আসিল। বিদায়কালে কবি বলিলেন, চলিলাম। মিহিরভট্ট ও অমর সিংহ হইতে দূরে দূরে থাকিও, আর কথাটা চিন্তা করিয়া দেখিও। দুইজনের চোখে চোখে স্মিত হাস্য বিনিময় হইল। প্রিয়দর্শিকা বলিল, দেখিব। কবি যখন নিজ গৃহদ্বারে পৌঁছিলেন তখন রাত্রি তৃতীয় প্রহর। দ্বার ভিতর হইতে অর্গলবদ্ধ, অন্ধকার।
কবি উৎকণ্ঠ হইয়া শুনিবার চেষ্টা করিলেন, কিন্তু কোনো শব্দ পাইলেন না। বোধহয় সকলে নিদ্রিত। তিনি কবাটে করাঘাত করিলেন। ভিতর হইতে কণ্ঠস্বর শোনা গেল, কে? আমি, কালিদাস। গৃহের কবাট খুলিল। কবি সবাই দেখিলেন প্রদীপ হস্তে স্বয়ং গৃহিণী। গৃহিণী কহিলেন, আসিয়াছ? এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলে? গৃহাভ্যন্তরে প্রবেশ করিয়া কবি ক্ষুব্ধস্বরে কহিলেন, প্রিয়ে, তুমি এতক্ষণ জাগিয়া আছো কেন? দাসীকে বলিলেই তো। কবিপত্নী কঠিন স্বরে জিজ্ঞাসা করিলেন, এত রাত্রি পর্যন্ত কোথায় ছিলে? সমাপানকে গিয়েছিলাম। কবিপত্নীর অবরুদ্ধ ক্রোধ এতক্ষণে ফাটিয়া পড়িল। তিনি প্রজ্বলিত নেত্রে কহিলেন, প্রিয়দর্শিকার গৃহে গিয়াছিলে? বলো, বলো, লজ্জা কি? কেউ নিন্দা করিবে না। তুমি মহাপণ্ডিত, তুমি সভাকবি, তুমি ধর্মনিষ্ঠ ব্রাহ্মণ। বেশ্যালয়ে রাত্রি যাপন করিয়াছ, তাহাতে আর লজ্জা কি? প্রিয়ে, ঠিক, আমাকে প্রিয় সম্বোধন করিতে তোমার কুণ্ঠা হয় না? কে তোমার প্রিয়া? আমি, না ওই সহস্রভোগ্যা পথকুক্কুরী প্রিয়দর্শিকা? কবি নিরুত্তর দাঁড়াইয়া রহিলেন। তাহার নীরবতা কবিপত্নী ক্রোধে ঘৃতাহুতি দিল। ঠিক মিথ্যাচারী, ধিক লম্পট! কি জন্য রাত্রি শেষে গৃহে আসিয়াছ? বেশ্যার উচ্ছিষ্ট ভোগীকে স্পর্শ করিলে কুলাঙ্গনাকে স্নান করিয়া শুচি হইতে হয়। যাও, গৃহে তোমার কি প্রয়োজন? যেখানে এতক্ষণ ছিলে সেইখানেই ফিরিয়া যাও। এই বলিয়া কবিপত্নী শয়নকক্ষে প্রবেশ করিয়া সশব্দে দ্বার রুদ্ধ করিয়া দিলেন। অন্ধকারে কবি নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিলেন। এই তাহার গৃহ, এই তাহার ভারচা। গৃহিণী সচিব সখী প্রিয় শিষ্যা। গভীর নিঃশ্বাস ত্যাগ করিয়া কবি ফিরিলেন। যে ক্ষুদ্র প্রকোষ্ঠে বসিয়া কাব্য রচনা করিতেন, সেই প্রকোষ্ঠে গিয়া দীপ জ্বালিলেন। মৃগ চর্ম বিছাইয়া উপবেশন করিতেই অদূরে কাষ্টাসনে রক্ষিত কুমার সম্ভবের বৃহৎ পুঁথির উপর দৃষ্টি পড়িল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের ন্যায় আকস্মিক প্রভা তাহার মস্তিষ্কের মধ্যে খেলিয়া গেল। প্রিয়দর্শিকা ঠিক বুঝিয়াছিল। সে বলিয়াছিল, কাল প্রাতে যদি কোনো সংশয় থাকে। না, তাহার মনে আর কোনো লেশমাত্র সংশয় নেই। পত্নীর সহিত সাক্ষাতের সঙ্গে সঙ্গে সংসার অন্ধকার কাটিয়া গিয়াছে। কালিদাস উঠিলেন, প্রদীপদণ্ড আনিয়া আসন পার্শ্বে রাখিলেন। কাষ্টাসন সমেত পুঁথি সম্মুখে স্থাপন করিলেন। মসিপাত্র, লেখনী ও তালপত্র পারিয়া আবার আসিয়া বসিলেন। ক্রমে তাহার মুখের ভাব স্বপ্নাচ্ছন্ন হইল। লেখনী মুষ্টিতে লইয়া তালপত্রের উপর পরীক্ষা করিলেন। তারপর ধীরে ধীরে লিখিলেন, অষ্টম স্বর্গ। এই পর্যন্ত লিখিয়া অতি দীর্ঘকাল দৃষ্টিহীন নয়নে গবাক্ষের দিকে চাহিয়া রইলেন। বাহিরে তামসী রাত্রি, টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছে। কিন্তু কবির মানসপটে যে চিত্রগুলি একে একে ভাসিয়া উঠিতে লাগিল, তাহা বসন্তের গন্ধে বর্ণে কাকলিতে সমাকুল। বর্ষা রজনীর শ্যামসজল ছায়া তাহার অম্লান দীপ্তিকে স্পর্শ করিতে পারিল না। সহসা অবনত হইয়া কবি লিখিতে আরম্ভ করিলেন। স্বরের লেখনী তালপত্রের উপর শব্দ করিয়া চলিতে লাগিল। পানি তীরেন বিধের অনন্তরম। এইভাবে ইতিহাসের এক অমোঘ অধ্যায় শেষ হয়ে যায়, কিন্তু রেখে যায় অনেক প্রশ্ন, অনেক অনুভূতি।
অষ্টম স্বর্গ আমাদের মনে করিয়ে দেয়, সময় বদলালেও মানুষের মন, সংকল্প আর আত্মত্যাগের মূল্য কখনো বদলায় না। তোমাদের কেমন লাগলো আজকের গল্প কমেন্টে জানাতে ভুলো না। গল্প ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এমনই আরো ক্লাসিক গল্প শুনতে তনুর বাংলা ক্লাসিক স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আবার দেখা হবে নতুন গল্পে, নতুন ইতিহাসের পাতায়। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই ফিরব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো।